জীবনে কিছু ভুল মানুষকে বিশ্বাস করে ভুল করেছি। কেউ ফুল দিয়ে সারপ্রাইজ দেয়, আবার কেউ পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সারপ্রাইজ দেয়। এবার বাংলাদেশে যাওয়ার পরে এত বড় অন্যায় আমার সাথে করা হয়েছে, সেটা আজকে জেনে মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। বাজার করে গুছিয়ে নিয়ে দুপুরের জন্য রান্না করলাম, আর বিকেলে খুব মজাদার টোনা ফিশের স্যান্ডউইচ বানালাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। বাজার করে নিয়ে এসেছি, সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ভিডিও শুরুতেই সেই পুরনো কথা নতুন করে মনে করিয়ে দিচ্ছি। আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনি আপনার সুযোগ এবং সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন না। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আর লাইক দিতে কোনো পয়সা খরচ করতে হয় না। আপনারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে দেখেন, কিন্তু একটুও লাইক দিতে চান না। আশা করছি ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। আর বাজারগুলো গুছিয়ে নিয়ে দুপুরের জন্য আজকে খুবই সিম্পল রান্নাবান্না শুরু করেছি। বেশি কিছু করব না। অলরেডি রান্না করা আছে ফ্রিজে তরকারি, হালকা পাতলা একটু তরকারি রান্না করে নিচ্ছি। ট্যাংরা মাছটা একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। আর বেশ কিছু কথাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাংলাদেশে যাওয়ার পরে আমার সাথে এত বড় একটা অন্যায় করা হয়েছে, সেটা আজকে বলতে বাধ্য হলাম। মানুষের মন মানসিকতা কতটা খারাপ হতে পারে বাঙালি না হলে বুঝতাম না। মানুষের সত্যিকারের রূপ চেনার জন্য জীবনের খারাপ সময়গুলোর চেয়ে বড় কোনো আয়না এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। আল্লাহ আমাকে চিনিয়েছেন। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক কতটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে। অনেক ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু সে যে একটা মুখোশধারী বুঝতে পারিনি। সে যে আমার এত বড় ক্ষতি করবে বা কাউকে আমার পিছনে লেলিয়ে দিবে, সেটা ভাবতেও পারিনি। ওই যে বললাম, কেউ ভালোবেসে ফুল দেয়, আর কেউ ভালোবাসা দেখিয়ে বিপদে ঠেলে দেয়, সেটা আমি টের পেয়েছি। তার আগে আপনাদেরকে বলি, এই দেখেন, ভালোবাসার যে সত্যিকারে ভালোবাসে সে অবশ্যই আপনার ভালো চাইবে। আমি থাকি দুবাই, আমার মেয়ে থাকে কানাডাতে। সেখান থেকে ভালোবেসে আমার দুই মেয়ে আমার জন্য সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছে। আর বাচ্চাদের এই ছোট ছোট সারপ্রাইজগুলো বাবা মাকে অনেক আনন্দ দেয়। হ্যাপি মাদার্স ডে। আমার নেহা আর নিতু আমাদেরকে এই খুশিটা দিয়েছে। সব সময় যে অনেক বড় বড় দামি দামি গিফট পেলে মানুষ খুশি হয় তা না, ছোট ছোট ভালোবাসার গিফটগুলো পেলেও কিন্তু বাবা মা অনেক খুশি হয়। আর এটা হচ্ছে রক্তের বন্ধন, এটা চাইলেও কেউ ছিন্ন করতে পারবে না। আমরা না বুঝে না জেনে নিজের সন্তানের জন্য, নিজের স্বামীর জন্য কিছু করতে চাই না, পরের জন্য আমাদের জীবনটা উৎসর্গ করে দিই। পর তো পরই, পর কখনো আপন হয় না। আপনাদের সাথে সেই ঘটনাটা আমি বলি। এই যে এবার আমি বাংলাদেশে গেলাম, বাংলাদেশে যাওয়ার পরে তখন তো আপনারা সবাই জানেন আমাদের এখানে অন্যরকম পরিস্থিতি ছিল। আর আমার আম্মার শরীরটা ভীষণ খারাপ ছিল। বাধ্য হয়ে আমি আমার আম্মাকে দেখার জন্যই মেনলি গিয়েছি, তা না হলে ওই সময়টাতে আমি কখনোই বাংলাদেশে যাই না। আমি নেহার যখন ছুটি হয় জুলাই আগস্টে তখন যাই, শুধুমাত্র আমার আম্মার কারণেই আমার দেশে যাওয়া। কারণ আমার আব্বা আম্মাকে টেক কেয়ার করার মতো ওইরকম কেউ নাই। আর আমার যেহেতু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, সুযোগ দিয়েছে, আমি দিনের মধ্যে 2বার বাংলাদেশে যেতে পারি, দুবাই আসতে পারি। এই কথা চিন্তা করে তারা অসুস্থ হলে আমি বসে থাকতে পারি না। আমি যত ব্যস্তই থাকি না কেন দুবাইতে,
আমি চেষ্টা করি আমার বাবা মায়ের বিপদের সময় তাদের পাশে থাকতে। এইবারও আমি সেই উদ্দেশ্যে বাংলাদেশে গিয়েছিলাম, কিন্তু আমার সাথে যা হলো, এয়ারপোর্টে আমি যখন ল্যান্ড করি, আমার পরিচিত সেখানে দু একজন ছিলেন। তো আমাকে দূর থেকে দেখেছে, দেখে আমার কাছে এসেছে, কথাবার্তা বলেছে। আমি এসেছি জিজ্ঞেস করেছে, ভালো মন্দ মানুষ জিজ্ঞেস করেছে, তারপরে চলে গিয়েছে। কিন্তু আরেকজন মানুষ যে দুবাইতে আমার বাসায় খেয়েছে, এসেছে, আমার সাথে কথা বলেছে, তার সাথে আমার খুব ভালো রিলেশন, সেই মানুষটা এত বড় একটা বেইমানি করবে আমি বুঝতে পারিনি। যেহেতু ওই বিপদের সময় আমি দুবাই থেকে বাংলাদেশে গিয়েছি, সে ধারণা করে নিয়েছে আমি প্রচুর গোল্ড নিয়ে এসেছি। সে আমার পরিচিত আরেকজনকে বলেছে সে যেন আমার আশেপাশে না আসে, কারণ আমি দুবাই থেকে গিয়েছি, প্রচুর গোল্ড সাথে করে নিয়ে গিয়েছি, সে যদি আসে বিপদে পড়তে পারে। আমি কি গোল্ড স্মাগলার? আমি কি গোল্ডের ব্যবসা করি যে আমি গোল্ড নিয়ে বাংলাদেশে যাব? আর আমার যদি গোল্ড নিয়ে যেতেই মন চায়, তাহলে তো আমি বেশি করে গোল্ড নিয়ে গেলে আমি তো ট্যাক্স দিয়েই নিয়ে যাব, এটা তো আমি জানি। কিন্তু সে কি করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সে ইমিগ্রেশনের যে পুলিশ থাকে তাদেরকে বলে দিয়েছে, আমাকে দেখিয়ে দিয়েছে যেন আমাকে খুব ভালো করে চেক করে আমার কাছে গোল্ড আছে। আমি লাগেজের জন্য ওয়েট করছিলাম। লাগেজ পাওয়ার পরে আমি যখন বের হয়ে আসি, তখন আমাকে আমার ব্যাগসহ নিয়ে যেয়ে বেল্টের উপরে রাখে, আমাকে জিজ্ঞাসা করে যে আমার কাছে কোনো গোল্ড আছে কি না। আমি বলি না, আমার কাছে কোনো গোল্ড নেই, কারণ আমরা 3জন প্যাসেঞ্জার গিয়েছি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি। আমরা 3জন গিয়েছি, আমাদের 3জনের তো 30 ভরি গোল্ড আমরা এমনি নিতে পারি। নর্মালি তো বাংলাদেশে গেলে আমি 15-20 ভরি গোল্ড এমনি নিয়ে যাই, কারণ সেখানে যাওয়ার পরে দাওয়াত পড়ে, বিয়ে পড়ে, যার কারণে আমি সবসময় 15-20 ভরি গোল্ড সাথে করেই নিয়ে যাই। আর এবার যদি আমি 100 ভরি হোক আর 50 ভরি হোক নিয়ে যাই, এক্সট্রা টাকা দিয়ে গোল্ড নিয়ে যাওয়ার মতো অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু সে যে কাজটা করেছে, ইমিগ্রেশন অফিসারকে বলে দিয়ে যে আমার কাছে গোল্ড আছে, আর আমাকে এক্সট্রাভাবে তারা নিয়ে যে এইভাবে জিজ্ঞেস করছে, আমার মালগুলো সব নিয়ে বেল্টের উপরে উঠিয়ে দিয়েছে, অন্যরকম একটা অবস্থা। পরবর্তীতে আমি জানতে পারি এই কাজটা কে করেছে। আমি জানি আমার ভিডিওগুলো সে দেখে, তার পুরো ফ্যামিলি দেখে। আমাকে ধরিয়ে দিয়ে ভেবেছিল সেও কিছুটা টাকা খাবে, যদি আমার কাছে গোল্ড থাকতো বা পেতো তাহলে আমাকে ট্যাক্স কাটতো, তার কিছুটা ভাগ হয়তো সে পেত। এইভাবেই তো বাংলাদেশে তারা টাকা ইনকাম করে, মানুষকে মেরে কেটে লুটপাট করে বাড়ি গাড়ি করে। সে কাস্টমকে বলেছে আমার কাছে প্রচুর গোল্ড আছে, আর আমাকে ধরতে পারলে অনেক টাকা পাওয়া যাবে এখান থেকে। আর 2-1জনকে ইশারা করে আমাকে দেখিয়ে দিয়েছে, যার কারণে আমি যখন বসে থাকি তারা দেখি যে আমার কাছে বারবার আসছে। তারা চিন্তা করছে আমি কেন মালগুলো নিয়ে সামনের দিকে আসছি না, আর তারা আমাকে ধরতে পারছে না। তারা কাস্টমকে বলেছে আমার নাকি অনেক গোল্ডের নেশা, আমি প্রচুর দুবাইতে গোল্ড কিনি। এইবার বোঝেন আমার ভিডিওগুলো কীরকমভাবে তারা দেখে আর কি, যারা আমার বিপদ চায় কীরকম করে দেখে। আর যেহেতু আমার সাথে এয়ারপোর্টে দেখা হয়ে গিয়েছে, সেই সুযোগটা নিতে চেয়েছে, মনে করেছে আমি মনে হয় দুবাই থেকে গোল্ডের ব্যবসা করি, গোল্ড নিয়ে আসছি, ধরতে পারলেই প্রচুর টাকা পাবে। মানুষের মন মানসিকতা কীরকম এবার বুঝেন। আপনারাই বলেন এদের মতো মুনাফিকদের কি করা উচিত। আর আমি তো কখনো ভাবিনি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে, কারণ আমার সাথে আমি যখনই বাংলাদেশে যাই আমার সাথে কিন্তু মাঝে মধ্যে দেখা হয়। এতটা ইনোসেন্ট, এতটা ভালো ব্যবহার করে, মানে আমাকে কি বলবো আপনাদেরকে, আমাকে দেখলে সাথে সাথে সামনে চলে আসে, আমার কোনো হেল্প লাগবে কি না, নিজের থেকে অনেক হেল্প করে। কিন্তু এইবার আমার সাথে যা করলো সেটা আমি মানে ভুলতে পারছি না। সবাই সাবধানে থাকবেন। ক্ষতি কিন্তু পরের মানুষ করে না, পরিচিত মানুষরাই বেশি করে, নিজের মানুষরাই কিন্তু বেশি করে। সাবধানে থাকবেন বাংলাদেশে যখন যাবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি টোনা ফিশের স্যান্ডউইচটা রেডি করে নিয়েছি। আসলে ব্লগের কথাগুলো যদি বলতে যাই যে কি তৈরি করছি বা কি করছি, তাহলে কিন্তু আর আমি আপনাদের সাথে
আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা শেয়ার করতে পারতাম না, তাই সেইভাবে আর টোনা ফিশের স্যান্ডউইচটা ভালো মতো শেয়ার করতে পারলাম না, কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে করেছি। আমি কিন্তু টোনা ফিশের একটা ক্যান নিয়েছিলাম, ক্যানের মধ্যে কিন্তু তেল থাকে, তেলটা ফেলে দিয়েছি, দিয়ে শুধুমাত্র টোনা ফিশটা দিয়েই আমি পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে হালকা পাতলা একটু মশলা দিয়ে আমি রান্না করে নিয়ে তারপরে এই স্যান্ডউইচটা তৈরি করলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু টোনা ফিশের কাবাব খেতে খুব ভালোই লাগে। অনেকে আছে ভিতরে কিউকাম্বার দেয়, যেহেতু আপনাদের ভাইয়াকে এটা অফিসে দেব, তাই ভিতরে কিউকাম্বার দিলাম না, তাহলে একটু পানি পানি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে এসছে। ভিডিওটা আর বড় করব না, বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।